আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ক আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমাদের আজকের পাঠের বিষয় চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা প্রথমে চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব, এরপর চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। So let's start. চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের যে কোনো একটি স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের অর্থাৎ অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলে। আমরা চাহিদার স্থিতিস্থাপকতা সংক্রান্ত আরও দুটি সংজ্ঞা দেখে নিই। অধ্যাপক মার্শালের মতে দামের পরিবর্তনের ফলে চাহিদা যে দ্রুততা বা ধীরতার সাথে পরিবর্তিত হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। অর্থনীতিবিদ লিপসিয়ের মতে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের সাথে চাহিদা যে পরিমাণে সাড়া দেয় তাকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা বা ইডি ইজ ইকুয়াল টু অধীন চলকের অর্থাৎ চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের অর্থাৎ দামের শতকরা পরিবর্তন। এখন আমরা চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ সম্পর্কে জানব। চাহিদার স্থিতিস্থাপকতা প্রধানত তিন প্রকার হতে পারে। একটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দ্বিতীয়টি হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং তৃতীয়টি হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে আবার আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডও বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে স্থিতিস্থাপকতা সংক্রান্ত প্রথম ক্লাসে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসের প্রয়োজনে আমরা বিষয়টি আবারও দেখছি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে বা সাংকেতিক ভাষায় আমরা যেটিকে ইপি বলে থাকি। এখানে আমরা একটি চাহিদা অপেক্ষক দেখতে পাচ্ছি। কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি এক্স ওয়াই পি জেড। এখানে পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম, ওয়াই হচ্ছে ইনকাম বা আয় এবং পি জেড হচ্ছে সম্পর্কিত দ্রব্য জেড এর দাম। এখন আমরা ডেফিনেশনটি এই চাহিদা অপেক্ষক দেখে মিলিয়ে পড়ি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থাৎ ইনকাম এবং সম্পর্কিত দ্রব্যের দাম অপরিবর্তিত ফিক্সড থেকে চাহিদা অপেক্ষকের দামের শতকরা পরিবর্তনের ফলে অর্থাৎ পি এক্স এর শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের অর্থাৎ কিউডিএক্স এর যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ আমরা যদি অল্প কথায় বোঝাতে চাই, চাহিদা অপেক্ষকের অন্যান্য সকল বিষয় স্থির থেকে নিজস্ব দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণের পরিবর্তনের অনুপাতই হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখানে চিত্রে লম্ব অক্ষে এক্স দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করছে। এক্স দ্রব্যের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ 7 একক, যেটি আমরা এ বিন্দুতে দেখাচ্ছি। এক্স দ্রব্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 14 একক, যেটি আমরা বি বিন্দুতে দেখাচ্ছি। এখন আমরা এ এবং বি বিন্দু যদি যুক্ত করি তাহলে D1 রেখা পেয়ে যাব। এখানে এক্স দ্রব্যের দাম 2 টাকা হ্রাস পেয়েছে অর্থাৎ কমেছে, ফলশ্রুতিতে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 7 একক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দাম হ্রাস পেয়েছে 33.33% এবং চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 100%। প্রিয় শিক্ষার্থীরা, স্থিতিস্থাপকতা সংক্রান্ত প্রথম ক্লাসে আমরা দেখেছি যখন কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের তুলনায় যদি চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন বেশি হয় তখন সেটি স্থিতিস্থাপক চাহিদা নির্দেশ করে। অর্থাৎ এখানে এটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। আবার আরেকটি চিত্রে এখানে দেখতে পাচ্ছি লম্ব অক্ষে এক্স দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করছে। 6 টাকা দামে চাহিদার পরিমাণ 7 একক, যেটি আমরা এ বিন্দুতে দেখাচ্ছি এবং 4 টাকা দামে চাহিদার পরিমাণ 8 একক, যেটি আমরা
সি বিন্দুতে দেখাচ্ছি। এখন আমরা এ বিন্দু এবং সি বিন্দু যদি যুক্ত করি তাহলে D2 রেখা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি দাম 2 টাকা হ্রাস পেয়েছে এবং চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 1 একক, অর্থাৎ 33.33% দাম হ্রাস পেয়েছে, কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়েছে মাত্র 14.29%, অর্থাৎ এখানে দামের তুলনায় চাহিদার পরিমাণের সামান্য পরিবর্তন হয়েছে। দামের তুলনায় যখন চাহিদার পরিমাণের সামান্য পরিবর্তন হয় তখন সেই চাহিদা রেখাটি হবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। উভয় চিত্রে দামের পরিবর্তন সমান হারে হ্রাস পেয়েছে, কিন্তু প্রথম চিত্রে দামের তুলনায় চাহিদার পরিমাণ বেশি হারে বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় চিত্রে দামের তুলনায় চাহিদার পরিমাণ কম হারে বৃদ্ধি পেয়েছে। তাই প্রথম চিত্রটি স্থিতিস্থাপক চাহিদা রেখা নির্দেশ করছে এবং দ্বিতীয় চিত্রটি অস্থিতিস্থাপক চাহিদা রেখা নির্দেশ করছে। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইপি ইজ ইকুয়াল টু চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন। সূত্রটিকে আমরা এভাবে লিখতে পারি, ইপি ইজ ইকুয়াল টু নতুন চাহিদার পরিমাণ মাইনাস প্রাথমিক চাহিদার পরিমাণ ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদার পরিমাণ গুণন 100। আবার নিচে আমরা লিখতে পারি নতুন দাম মাইনাস প্রাথমিক দাম ডিভাইডেড বাই প্রাথমিক দাম গুণন 100। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নিশ্চয়ই লক্ষ্য করছো চাহিদার পরিমাণের অর্থাৎ অধীন চলকের শতকরা পরিবর্তন এই অংশের জায়গায় আমরা এই অংশটি লিখেছি এবং দামের বা স্বাধীন চলকের শতকরা পরিবর্তন এই অংশের জায়গায় আমরা এই অংশটি লিখেছি। এখন আমরা সূত্রটিকে এভাবে লিখতে পারি, ইপি ইজ ইকুয়াল টু উপরে চাহিদার পরিমাণের পরিবর্তন চেঞ্জ অফ কিউডিএক্স অর্থাৎ ডেল্টা কিউডিএক্স, নতুন চাহিদার পরিমাণ মাইনাস প্রাথমিক চাহিদার পরিমাণ, এর অর্থই হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন, অর্থাৎ কতটুকু চাহিদা পরিবর্তিত হয়েছে, ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদার পরিমাণ, যেটিকে আমরা কিউডিএক্স দিয়ে প্রকাশ করছি। আবার নিচে দামের পরিবর্তন চেঞ্জ অফ পিএক্স ডিভাইডেড বাই প্রাথমিক দাম পিএক্স দ্বারা প্রকাশ করছি। এই অংশের আমরা 100 কেটে দিতে পারি। সূত্রটি এখন আমরা সাংকেতিকভাবে এভাবে লিখতে পারি, উপরের অংশ নিচের অংশ ভাগ আকারে রয়েছে। এখন আমরা চাইলে সূত্রটিকে গুণ আকারে প্রকাশ করতে পারি এভাবে, উপরের অংশ ফিক্সড থাকবে অর্থাৎ চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই কিউডিএক্স ইন্টু উপরে হবে পিএক্স, কারণ গুণ করলে আমরা জানি নিচের অংশ উপরে চলে যাবে, ডিভাইডেড বাই চেঞ্জ অফ পিএক্স। এখন আমরা এই সূত্রটিকে আরেকটু সাজিয়ে লিখতে পারি এভাবে, ইপি ইজ ইকুয়াল টু উপরে চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ পিএক্স ইন্টু উপরে পিএক্স এবং নিচে কিউডিএক্স, অর্থাৎ চেঞ্জের অংশগুলো আমরা এক পাশে রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে দেখেছি, আজকের ক্লাসেও আবার এই বিষয়টি দেখছি। এই ডেফিনেশনটি কিন্তু আমরা সূত্র আকারে এখানে উপস্থাপন করেছি। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? আমরা সাধারণত এই অংশটি ব্যবহার করে থাকি, তবে 6টি সূত্র দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সূত্র একই বিষয় উপস্থাপন করছে। চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের ভোক্তার আয়ের স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের অর্থাৎ অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা সংক্ষেপে ইওয়াই বলে। এখানে আমরা চাহিদা অপেক্ষক দেখতে পাচ্ছি, ডেফিনেশনের সাথে আমরা একটু মিলিয়ে দেখি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থাৎ দ্রব্যের নিজস্ব দাম এবং সম্পর্কিত দ্রব্যের দাম সহ অন্যান্য সব কিছু স্থির থাকবে, ফিক্সড থাকবে, শুধুমাত্র আয় পরিবর্তিত হবে। চাহিদা অপেক্ষকের ভোক্তার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি দেখি। লম্ব অক্ষে ওয়াই বা আয় নির্দেশ করছে এবং ভূমি অক্ষে কিউডিএক্স বা এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করছে। কোনো ব্যক্তির প্রাথমিক আয়ের পরিমাণ 4000 টাকা, তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 300 একক, যেটি আমরা এ বিন্দুতে দেখতে পাচ্ছি। আবার ওই ব্যক্তির আয় যখন 6000 টাকা, তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ
600 একক, যেটি আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি। এখন আমরা এ এবং বি বিন্দু যদি যুক্ত করি তাহলে D3 রেখা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আয় বৃদ্ধি পেয়েছে 2000 টাকা এবং 2000 টাকা আয় বৃদ্ধি পাওয়ার কারণে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 300 একক। অর্থাৎ এখানে আয় বৃদ্ধি পেয়েছে 50% এবং এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 100%। যেহেতু চাহিদার পরিমাণ পরিবর্তনের হার বেশি, অতএব এই রেখাটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। আবার আরেকটি চিত্রে আমরা দেখি লম্ব অক্ষে আয় এবং ভূমি অক্ষে কিউডিএক্স অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করছে। কোনো ব্যক্তির প্রাথমিক আয়ের পরিমাণ যখন 4000 টাকা, তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 300 একক, যেটি আমরা এ বিন্দুতে দেখতে পাচ্ছি। ওই ব্যক্তির আয় যখন বৃদ্ধি পেয়ে 6000 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 400 একক, যেটি আমরা সি বিন্দুতে দেখতে পাচ্ছি। এখন আমরা এ বিন্দু এবং সি বিন্দু যদি যুক্ত করি তাহলে D4 রেখা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ আয় বৃদ্ধি পেয়েছে 2000 টাকা অর্থাৎ 50% এবং চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 100 একক অর্থাৎ 33.33%। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি চাহিদার পরিমাণের পরিবর্তন সামান্য হয়েছে আয়ের তুলনায়। অতএব এখানে এই রেখাটি হবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। সুতরাং এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উভয় চিত্রেই আয় 2000 টাকা করে অর্থাৎ 50% বৃদ্ধি পেয়েছে। প্রথম চিত্রে 2000 টাকা আয় বৃদ্ধি পাওয়ার কারণে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 300 একক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 100% চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আয়ের তুলনায় চাহিদার পরিমাণ বৃদ্ধি এখানে বেশি হয়েছে, তাই এটি স্থিতিস্থাপক চাহিদা। এবং দ্বিতীয় চিত্রে 2000 টাকা আয় বৃদ্ধির কারণে অর্থাৎ 50% আয় বৃদ্ধির ফলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 33.33% বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে আয় বৃদ্ধির তুলনায় এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধির হার কম, অতএব এটি অস্থিতিস্থাপক চাহিদা রেখা। আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্রটি দেখি। চাহিদার পরিমাণের অর্থাৎ অধীন চলকের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই আয়ের অর্থাৎ স্বাধীন চলকের শতকরা পরিবর্তন। EY ইজ ইকুয়াল টু নতুন চাহিদার পরিমাণ মাইনাস প্রাথমিক চাহিদার পরিমাণ ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদার পরিমাণ গুণন 100 এবং নিচের অংশে নতুন আয় মাইনাস প্রাথমিক আয় ডিভাইডেড বাই প্রাথমিক আয় গুণন 100। এখান থেকে আমরা সূত্রটি এভাবে লিখতে পারি EY ইজ ইকুয়াল টু চাহিদার পরিমাণের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদার পরিমাণ অর্থাৎ কিউডিএক্স এবং নিচে আয়ের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ ওয়াই এবং প্রাথমিক আয় অর্থাৎ ওয়াই এভাবে লিখতে পারি। এখানে উপরের 100 এবং নিচের 100 কেটে দিতে পারি। এখন আমরা সূত্রটিকে সাংকেতিকভাবে এভাবে লিখতে পারি এখানে ভাগ আকারে সূত্রটি দেখানো হয়েছে, আমরা গুণ আকারে উপস্থাপন করতে পারি। EY ইজ ইকুয়াল টু উপরের অংশ ফিক্সড থাকবে অর্থাৎ সেম থাকবে চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই কিউডিএক্স ইন্টু গুণ করার কারণে ওয়াই উপরে চলে আসবে ডিভাইডেড বাই চেঞ্জ অফ ওয়াই। এখন আমরা এই সূত্রটিকে আরেকটু সাজিয়ে লিখতে পারি এভাবে। সুতরাং EY ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ ওয়াই ইন্টু উপরে ওয়াই এবং নিচে অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই কিউডিএক্স। এটি হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে চাহিদা অপেক্ষকের কোনো একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অথবা সংক্ষেপে ইসি বলে। আমরা চাহিদা অপেক্ষকটি দেখি। এখন আমরা ডেফিনিশনটি আবার চাহিদা অপেক্ষকের সাথে একটু মিলিয়ে পড়ার চেষ্টা করি। সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থাৎ এখানে দ্রব্যের নিজস্ব দাম এবং আয় এবং অন্যান্য সকল বিষয় স্থির থাকবে। চাহিদা অপেক্ষকের কোনো একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে, যেমন এখানে যে দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ এখানে একটি বিষয় স্পষ্ট, একটি দ্রব্যের
দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য একটি দ্রব্যের চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ একটি দ্রব্যের দাম এবং অন্য একটি দ্রব্যের চাহিদার পরিমাণ। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি দেখি। এখানে লম্ব অক্ষে জেড দ্রব্যের দাম নির্দেশ করছে এবং ভূমি অক্ষে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করছে। জেড দ্রব্যের প্রাথমিক দাম যখন 4 টাকা তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 30 একক, যেটি আমরা এ বিন্দুতে দেখতে পাচ্ছি। দাম বৃদ্ধি পেয়ে যখন 6 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 60 একক, যেটি আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি। এখন আমরা এ এবং বি বিন্দু যদি যুক্ত করি তাহলে D5 রেখা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি জেড দ্রব্যের দাম 2 টাকা বৃদ্ধি পেয়েছে, ফলশ্রুতিতে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 30 একক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জেড দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে 50% এবং এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 100%। সুতরাং এটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা, অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের তুলনায় চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন এখানে বেশি হয়েছে। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি লম্ব অক্ষে জেড দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করছে। জেড দ্রব্যের প্রাথমিক দাম যখন 4 টাকা, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 30 একক, যেটি আমরা এ বিন্দুতে দেখতে পাচ্ছি। জেড দ্রব্যের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ 40 একক, যেটি আমরা সি বিন্দুতে দেখতে পাচ্ছি। এখন আমরা এ এবং সি বিন্দু যদি যুক্ত করি তাহলে D6 রেখা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি জেড দ্রব্যের দাম 2 টাকা বৃদ্ধি পেয়েছে, ফলশ্রুতিতে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 10 একক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জেড দ্রব্যের দাম 50% বৃদ্ধি পেয়েছে, যার ফলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ 33.33% বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি দামের তুলনায় চাহিদার পরিমাণের বৃদ্ধি কম হয়েছে, অর্থাৎ চাহিদার পরিমাণের সামান্য পরিবর্তন হয়েছে। সুতরাং এইখানে এটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। আমরা উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি দাম বৃদ্ধি পেয়েছে 2 টাকা অর্থাৎ 50%, কিন্তু প্রথম চিত্রে দেখতে পেয়েছি চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 100%, অর্থাৎ চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে। তার মানে হচ্ছে প্রথম চিত্রটি স্থিতিস্থাপক চাহিদা রেখা নির্দেশ করছে এবং দ্বিতীয় চিত্রে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে মাত্র 33.33%, অর্থাৎ দ্বিতীয় চিত্রে চাহিদার সামান্য পরিবর্তন হয়েছে, অর্থাৎ দ্বিতীয় চিত্রে অস্থিতিস্থাপক চাহিদা রেখা পেয়েছি। এখন আমরা ডেফিনেশন থেকে সূত্রটি দেখব। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ইসি ইজ ইকুয়াল টু এক্স দ্রব্যের চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই জেড দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। আমরা সূত্রটিকে এভাবে লিখতে পারি, ইসি ইজ ইকুয়াল টু উপরে এক্স দ্রব্যের নতুন চাহিদার পরিমাণ মাইনাস এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ ডিভাইডেড বাই এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ গুণন 100, এবং নিচে জেড দ্রব্যের নতুন দাম মাইনাস জেড দ্রব্যের প্রাথমিক দাম ডিভাইডেড বাই জেড দ্রব্যের প্রাথমিক দাম গুণন 100। এখানে 100 আমরা কেটে দিতে পারি। সূত্রটিকে আমরা এখন এভাবে লিখতে পারি, ইসি ইজ ইকুয়াল টু উপরে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ অর্থাৎ কিউডিএক্স, এবং নিচে আমরা এভাবে লিখতে পারি জেড দ্রব্যের দামের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ পিজেড ডিভাইডেড বাই জেড দ্রব্যের প্রাথমিক দাম পিজেড। এখন আমরা এই সূত্রটিকে সাংকেতিকভাবে এভাবে লিখতে পারি। এখানে সূত্রটি ভাগ অবস্থায় রয়েছে, আমরা গুণ আকারে সূত্রটি প্রকাশ করতে পারি এভাবে, ইসি ইজ ইকুয়াল টু উপরের অংশ সেম থাকবে চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই কিউডিএক্স ইন্টু গুণ করার কারণে নিচের পিজেড উপরে চলে যাবে অর্থাৎ পিজেড ডিভাইডেড বাই চেঞ্জ অফ পিজেড। এখন আমরা সূত্রটিকে আরেকটু সাজিয়ে লিখতে পারি এভাবে, ইসি ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ পিজেড ইন্টু পিজেড ডিভাইডেড বাই কিউডিএক্স। অর্থাৎ চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ডেফিনিশন থেকে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটি পেয়ে যাচ্ছি। এখন আমরা এক নজরে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মূল বিষয়গুলো দেখব। আমরা দেখতে পেয়েছি চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড প্রধানত 3 প্রকার। প্রথমটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, যেটিকে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলে থাকি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সূত্র হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু
চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন। অর্থাৎ সূত্রটি আমরা এভাবে দেখেছি, ইপি ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ পিএক্স ইন্টু পিএক্স ডিভাইডেড বাই কিউডিএক্স। এরপরে আমরা দেখতে পেয়েছি চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সূত্রটি হচ্ছে ইওয়াই ইজ ইকুয়াল টু চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই আয়ের শতকরা পরিবর্তন, এবং সূত্রটি আমরা দেখেছি চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কিউডিএক্স। এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যার সূত্রটি হচ্ছে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই জেড দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। অর্থাৎ সূত্রটি ছিল এইরকম, চেঞ্জ অফ কিউডিএক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ পিজেড ইন্টু পিজেড ডিভাইডেড বাই কিউডিএক্স। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি এক নজরে দেখার মূল কারণ হচ্ছে আমরা যাতে পার্থক্যগুলো খুব সহজেই অনুধাবন করতে পারি। এক নজরে আজকের পাঠ। আজকে আমরা প্রথমে চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে জানলাম এবং চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র দেখলাম। এরপর চাহিদার দাম স্থিতিস্থাপকতা এবং এর সূত্র দেখলাম, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং এর সাথে সংশ্লিষ্ট সূত্র দেখলাম, এবং সর্বশেষ চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা সম্পর্কে জানলাম এবং এর সূত্র দেখেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। ইলাস্টিসিটি সংক্রান্ত পরবর্তী ক্লাস দেখার জন্য এবং অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ক্লাস দেখার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল লার্ন ইকোনমিক্সে ভিজিট করতে পারো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারো। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।